বাঁশ বাগানে ভাই আমাকে ডাবের মতো মিষ্টি বলল। আমি ভয়ে কেঁপে উঠলাম যখন সে বলল, আপা, এই ডাবের মতোই তোমার হৃদয় শীতল আর মিষ্টি। আমি তোমাকে ভালোবাসি, বোন হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে। বিয়ে করো আমাকে গি। বাঁশ বাগানে ভাইয়ের সাথে ডাব পাড়তে গিয়েছিলাম। সকালবেলা মিষ্টি রোদ উঠেছে। মা বলল ডাব এনে দিতে। আমাদের বাড়ির পেছনে বাঁশ বাগান আর নারকেল ও ডাবের গাছ আছে। ভাই বাঁশের লাঠি নিয়ে ডাব পাড়ার চেষ্টা করছিল। একটু এদিকে আসো, আপা, সে ডাকল। দেখো কত সুন্দর ডাব। আমি গেলাম। সত্যিই ডাবগুলো পাকা, খেতে ভালো হবে। ভাই লাঠি দিয়ে ডাব পাড়তে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। সে আমার দিকে ফিরে তাকালো, তারপর এই অদ্ভুত কথাগুলো বলল। বাঁশ ঝাড়ের মাঝে বাতাসের সো সো শব্দ আমার কানে ভেসে এল। আমি এক পা পিছিয়ে গেলাম। ভাই আমার দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত আবেগ। চিক, তুমি এসব কি বলছ? আমি তোমার বোন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা দত্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম শুভ্রজিৎ দত্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অদ্রি আর মেঘনা। অদ্রি ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মেঘনা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার ভাই রঞ্জ আমার থেকে ৪ বছরের ছোট। বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছে ২ বছর আগে একটি দুর্ঘটনায়। আমরা ২ ভাইবোন একসাথে বাবা মার সম্পত্তি দেখাশোনা করি। আমাদের বাড়িটা গ্রামের মাঝে, চারদিকে সবুজ, নিরিবিলি। ভাই বাইরে থাকে কাজের সূত্রে। মাঝে মাঝে বাড়িতে আসে। এবার ছুটিতে এসেছে। সেদিন ভোরে ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম। বারান্দায় বসে পাখির ডাক শুনছিলাম। হঠাৎ মার কথা মনে পড়ল। মা বেঁচে থাকলে এই সময় ডাব খাওয়ার কথা বলত। সবাই ডাব খাবো ভেবে আমি ভাইকে ডাকলাম। আমরা দুজনে বাঁশ বাগানের দিকে গেলাম। ভাই বাঁশের লাঠি নিয়ে ডাব পাড়তে গেল। আমি দাঁড়িয়ে দেখছিলাম, সেই সময় ভাই অদ্ভুত কথাগুলো বলল। আমি হতবাক হয়ে গেলাম। চিক, তুমি এসব কি বলছ? আমি তোমার বোন, বললাম আমি। ভাই হাসল। আরে তুমি কি ভাবছ? আমি তো নাটকের ডায়লগ প্র্যাকটিস করছিলাম। আমাদের অফিসে একটা নাটক হবে। সেখানে এই ডায়লগ আছে। তুমি ভাবলে আমি সত্যি বলছি, ভাই হাসতে হাসতে বলল। আমিও ভাবছিলাম, তুমি এত বছর পরে পাগল হয়ে গেলে নাকি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বোন, তুমি কি সত্যি ভাবলে? ভাই আবার হাসতে লাগল। এখন বরং ডাব পাড়ি। মেঘনা আর অদ্রি ঘুম থেকে উঠে ডাব খেতে চাইবে গি। ডাব পাড়া শেষ করে আমরা বাড়ির দিকে ফিরছিলাম। সেই সময় আমার ফোন বেজে উঠল। একটি অপরিচিত নম্বর থেকে ফোন। আমি ধরলাম। হ্যালো, অমিতা দত্ত বলছি গু। অমিতা, আপনার বাবা মা যে দুর্ঘটনায় মারা গেছিলেন সেটা কোনো দুর্ঘটনা ছিল না। আপনি এবং আপনার ভাই এখন বিপদে আছেন কি? ফোনের ওপার থেকে একটি অপরিচিত কণ্ঠ বলল। আমি হতবাক হয়ে গেলাম। কে বলছেন? আপনি কিভাবে জানলেন? কি বলতে চান আপনি? আমি কে তা জানার দরকার নেই। আপনাদের বাবা মা খুন হয়েছিলেন। আপনারা খুব বিপদে আছেন। আমি আপনাকে ভয় দেখাতে চাইছি না, সতর্ক করতে চাইছি। আপনার ভাইকে বলবেন না, কারণ আমি জানি না সে কতটা বিশ্বাসযোগ্য। আপনি কি আমার সাহায্য চান? সে বলল। কি সাহায্য? আমি কিভাবে জানব আপনি কে? আপনি ভালো মানুষ নাকি খারাপ? আমি জিজ্ঞাসা করলাম। আমি আপনার বাবার বন্ধু ছিলাম। সময় আসলে আমার পরিচয় জানাব। আপনি গত ২ বছরে কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন? সে আবার বলল। আমি ভেবে দেখলাম। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কেউ আমাদের অনুসরণ করছে। আমার গাড়ির টায়ার একবার ফুটো করে দিয়েছিল কেউ। আমাদের বাড়ির মালিকানা নিয়ে কিছু লোক ঝামেলা করছিল। এসব কি আপনি বলতে চাইছেন? ঠিক আছে। আমি আরও তথ্য সংগ্রহ করছি। আপনার কাছে সব প্রমাণ নিয়ে আসব। তারপর আমরা পরিকল্পনা করব। আপনি কাউকে বিশ্বাস করবেন না, এমনকি আপনার ভাইকেও না। গিয়ে কি বলছেন আপনি? আমার ভাই কেন বিশ্বাসঘাতক হবে? বাবা মার মৃত্যুর পর সে আমার একমাত্র ভরসা। আমি বিস্মিত হয়ে বললাম। সবাই এমন দেখায় না যেমন তারা আসলে।
খুব সাবধানে থাকবেন। আমি আবার যোগাযোগ করব। আর হ্যাঁ, আপনার বাবার স্টাডি রুমে একটি গোপন ড্রয়ার আছে। দেখতে চেষ্টা করুন। কে এই বলে কলটা কেটে গেল। আমি ফোন নামিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাই ফিরে এসে আমাকে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে অমিতা? মুখ এত ফ্যাকাশে কেন? আমি নিজেকে সামলে নিলাম। কিছু না, ওটা অফিসের ফোন ছিল। কিছু সমস্যা হয়েছে, পরে কথা বলবো। চলো বাড়ি যাই, বাচ্চারা অপেক্ষা করছে। বাড়িতে ফিরে ভাইকে ডাবগুলো কাটতে দিয়ে আমি বাবার স্টাডি রুমে গেলাম। বাবার মৃত্যুর পর ওই রুমটি আমরা বন্ধ করে রেখেছিলাম। দুঃখের স্মৃতি বলে কম যেতাম। আজ আবার ঘরে ঢুকলাম। বাবার জিনিসপত্র ঠিক তেমনই আছে। তার টেবিল, বই, পেন্সিল সব যেন বাবা এখনই বসে আছে। আমি তার ড্রয়ারগুলো খুঁজতে লাগলাম। ড্রয়ারগুলো সাধারণ কোনো গোপন ড্রয়ার দেখছি না। তবে একটা ড্রয়ারে তালা ছিল। আমি চাবি খুঁজতে লাগলাম। হঠাৎ মনে পড়ল বাবা তার একটা বইয়ের মধ্যে চাবি রাখত। তার প্রিয় বইটা শেরলক হোমস কি সিরিজের একটা বই ছিল। বইটা খুঁজে পেলাম। পাতা উল্টে দেখলাম সেখানে সত্যিই একটা চাবি আছে। চাবিটা নিয়ে ড্রয়ারটা খুললাম। ভেতরে কিছু কাগজপত্র, কিছু ফটো আর একটা ডায়েরি। ডায়েরিটা খুললাম। বাবার হাতের লেখা। কিন্তু লেখাগুলো কোড বা সাংকেতিক ভাষায় লেখা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এটা কি? এত গোপন কি ছিল বাবার? এমন সময় একটা পাতার মাঝে একটা চিঠি পেলাম। সেটা খুলে দেখলাম বাবার দস্তখত করা। চিঠিটা আমার নামে লেখা। প্রিয় অমিতা, যদি তুমি এই চিঠি পড়ছ তবে আমি আর নেই। আমি জানতাম আমি বিপদে আছি। আমার সংগ্রহ করা প্রমাণগুলো খুব বিপজ্জনক। আমি একটি বড় ষড়যন্ত্রের খবর পেয়েছিলাম। আমাদের শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে একটি বড় অপরাধ করছে। তাদের মধ্যে আছে মেয়র, পুলিশ চিফ আর আরও অনেকে। তারা আমাকে খুন করতে চায়। তোমার মার খবর পেয়েছিল, তাই তাকেও খুন করতে হবে। আমি প্রমাণ সংগ্রহ করেছি। কিন্তু কাকে বিশ্বাস করব জানি না। আমার বিশ্বস্ত বন্ধু অজয়, সে তোমাকে সাহায্য করবে। আমার ডায়েরিতে সব প্রমাণ আছে, কিন্তু কোডে লেখা আছে। কোড ভাঙার জন্য তোমাকে আমাদের পারিবারিক ছবি অ্যালবামে যেতে হবে। সেখানে আমাদের শেষ পারিবারিক ছুটির ছবি আছে, সেখানে হিন্ট পাবে। সাবধানে থেকো, কাউকে বিশ্বাস করো না। তোমার ভাইকেও না। তোমার বাবাগু। চিঠিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। এতক্ষণে বুঝতে পারলাম যে ফোন করেছিল সে অজয় হবে। কিন্তু কেন বাবা বলেছে ভাইকে বিশ্বাস করতে না? রঞ্জু তো অনেক ছোট ছিল তখন। এ কি হতে পারে? আমার মাথা ঘুরছিল। এ কোনো জটিল রহস্যের মধ্যে পড়ে গেলাম। অমিতা, কি করছো এখানে? হঠাৎ ভাইয়ের গলা শুনলাম। আমি চমকে উঠলাম। চিঠিটা তাড়াতাড়ি পকেটে লুকিয়ে ফেললাম। কিছু না, বাবার জিনিসপত্র দেখছিলাম। তুমি কখন এলে? আমি তোমাকে খুঁজছিলাম। ডাব কেটে ফেলেছি। চলো খাবো কি? ভাই বলল। হ্যাঁ আসছি। আমি বাবার ডায়েরিটা লুকিয়ে ফেলে বাইরে এলাম। আমরা বাইরে এসে ডাব খাচ্ছিলাম। চারপাশে পাখির ডাক, গ্রামের শান্তি। কিন্তু আমার মনে ঝড় উঠেছে। আমি জানতে চাইছিলাম কি হয়েছিল আসলে। কেন বাবা মাকে খুন করা হলো? আর রঞ্জু কেন বিশ্বাসযোগ্য নয়? মনে হচ্ছিল আমি একটা গভীর রহস্যের জালে জড়িয়ে পড়েছি। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি বাবার ফটো অ্যালবাম নিয়ে বসলাম। আমাদের শেষ পারিবারিক ছুটির ছবি খুঁজতে লাগলাম। সেটা 3 বছর আগের ঘটনা। আমরা সবাই মিলে কেরালা গিয়েছিলাম। সেখানকার ছবি খুঁজে পেলাম। দেখলাম সমুদ্র সৈকতের ছবি, বোট হাউসের ছবি, আরও অনেক ছবি। একটা ছবিতে দেখলাম আমরা 4 জন একটা রেস্তোরাঁ বসে আছি। আমার পিছনে দেখা যাচ্ছে একটা বোর্ড, সেখানে কিছু নম্বর লেখা। 3-2-1-5-1-2-1-5-3-1-1-5-1-4 এই নম্বরগুলো দেখা যাচ্ছে ছবিতে। এগুলো কি? হঠাৎ মনে পড়ল এগুলো হতে পারে বর্ণমালার সংখ্যা। 1-2-3 এভাবে। আমি গুনতে লাগলাম। বলার লকেন কি? এটা কি? এটাও কোনো কোড? হঠাৎ আমার মনে পড়ল এর মানে হতে পারে সাইফার লক। সাইফার লক হলো পাসওয়ার্ড দিয়ে খোলা যায় এমন লক, যেখানে পাসওয়ার্ড অক্ষর দিয়ে হয়। কোথায় এই লক? আমি মনে মনে ভাবতে লাগলাম বাবার কোথায় এই ধরনের লক থাকতে পারে।
হঠাৎ মনে পড়ল বাবার একটা লকার আছে ব্যাংকে। সেখানে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা আছে। সেই লকারে সাইফার লক থাকতে পারে। পরের দিন সকালে আমি একা ব্যাংকে গেলাম। রঞ্জয়কে বললাম আমার অফিসের কাজ আছে। ব্যাংকে গিয়ে আমি বাবার লকার খুলতে চাইলাম। ব্যাংক অফিসার বাবার লকার দেখালেন। দেখলাম সেখানে সত্যিই একটা সাইফার লক আছে, যেখানে অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিতে হয়। আমি কিকবলের লক এন্ড কি লিখলাম, কিন্তু লকটা খুলল না। আমি আবার কোডটা দেখলাম। হঠাৎ মনে হলো এটা উল্টো হতে পারে। আমি কিনেকলের লাভছি লিখলাম, কিন্তু তাতেও লক খুলল না। হঠাৎ বুঝলাম এটা শিফট সাইফার হতে পারে, যেখানে প্রতিটি অক্ষর তার পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়। কিয়ের পরে ডি, বের পরে কি, এভাবে। তাহলে কিকবলের লক এন্ড কিয়ের পরিবর্তে খুব সিম্পল হবে। কিন্তু এটা খুব জটিল মনে হচ্ছে। হঠাৎ আমার মনে পড়ল বাবা তার প্রিয় বই শেরলক হোমস কি পড়তে ভালোবাসত। হতে পারে এটা সেই সাইফার। তবে কি শেরলক পাসওয়ার্ড? আমি শেরলক লিখলাম। লকটা খুলে গেল। লকারের মধ্যে একটা ছোট বাক্স পেলাম। বাক্সটি খুলে দেখলাম ভেতরে একটা পেন ড্রাইভ, কিছু কাগজপত্র এবং একটা ছোট নোট। নোটে লেখা, যদি তুমি এখানে এসে থাকো তবে তুমি পাসওয়ার্ড বের করতে পেরেছ। এই পেন ড্রাইভে আমার সংগ্রহ করা সব প্রমাণ আছে। এই শহরের প্রভাবশালী ব্যক্তিদের কালো কাজের প্রমাণ। এগুলো খুব বিপজ্জনক। খুব সাবধানে থাকবে। আমি সব জিনিস নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। আমি পিছনে ফিরে দেখলাম একটা কালো গাড়ি আমার পিছনে আসছে। আমি দ্রুত একটা ভিডের মধ্যে ঢুকে পড়লাম। বাড়ি ফিরে আমি লুকিয়ে পেনড্রাইভটা আমার ল্যাপটপে লাগালাম। কিন্তু ল্যাপটপ খুলতে পাসওয়ার্ড মাগল। আবার পাসওয়ার্ড? আমি ভাবতে লাগলাম কি হতে পারে সেই পাসওয়ার্ড। শার্লক কি দিয়ে দেখলাম, কিন্তু কাজ করল না। হঠাৎ মনে পড়ল ফটো অ্যালবামে আরও একটা ছবি ছিল, যেখানে আমরা একটা বোট হাউসে ছিলাম। সেখানে একটা বোর্ডে কিছু লেখা ছিল। আমি আবার অ্যালবাম খুলে সেই ছবিটা দেখলাম। বোর্ডে লেখা ছিল খাউন্ড কি। মনে পড়ল দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস কি ছিল বাবার প্রিয় শেরলক হোমস উপন্যাস। আমি খাউন্ড লিখলাম। পেনড্রাইভ খুলে গেল। দেখলাম ভেতরে অনেকগুলো ফোল্ডার আছে। একটা ফোল্ডার খুলে দেখলাম অনেকগুলো ছবি আছে। ছবিগুলো বলে আমাদের শহরের প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ কাজের প্রমাণ। মেয়র, পুলিশ চিফ এবং আরও অনেকের ছবি। আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তারা মিলে একটা বড় অপরাধ চক্র চালাচ্ছে। বাবা সেটা জানতে পেরেছিলেন, তাই তাকে এবং আমার মাকে খুন করা হয়েছিল। কিন্তু কেন বাবা বলেছিলেন রঞ্জয়কে বিশ্বাস করতে না? সে তো তখন খুব ছোট ছিল। এমন সময় আমার মোবাইলে ফোন এলো। আবার সেই অপরিচিত নম্বর। অমিতা, আপনি লকার থেকে প্রমাণ নিয়েছেন? সেই কণ্ঠ জিজ্ঞাসা করল। হ্যাঁ, অজয় কাকা। আমি আপনাকে চিনি। বাবার প্রমাণ পেয়েছি। কিন্তু কেন বাবা আমাকে ভাইকে বিশ্বাস করতে বারণ করেছেন? আমি জিজ্ঞাসা করলাম। আমরা দেখা করতে হবে। আপনার কাছে যে প্রমাণ আছে সেটা খুব বিপজ্জনক। আজ রাতে আপনি বাড়ির পিছনের বাগানে আসবেন। রাত 12টায়। নিশ্চিত হন যে কেউ আপনাকে অনুসরণ করে না, কি অজয় কাকা বলল। আমি আসব। তবে কেন আপনি আমাকে ভাইকে বিশ্বাস করতে বারণ করছেন? আমি আবার জিজ্ঞাসা করলাম। রাতে সব বলব। আপনি নিরাপদে থাকুন বলে অজয় কাকা ফোন কেটে দিলেন। আমি চিন্তিত হয়ে পড়লাম। এদিকে ভাই রঞ্জ বাড়িতে এলো। সে হাসিমুখে আমাকে জিজ্ঞেস করল, অফিসের কাজ কেমন ছিল? ভালো। তুমি কি করছিলে? আমি জিজ্ঞাসা করলাম। আমি গ্রামে ঘুরে আসলাম। আমাদের পুরনো বন্ধুদের সাথে দেখা করলাম, কি সে বলল। আমি তাকে দেখছিলাম। আমার বুকে সন্দেহ জাগছে। কেন বাবা ওকে বিশ্বাস করতে বারণ করেছেন? কিছু একটা আছে যেটা আমি জানি না। কিন্তু আমার কাছে নৈতিক প্রমাণ নেই। সে আমার ভাই, আমার একমাত্র আপন। রাতে আমি ছিপ ছিপ করে বাগানে গেলাম। রাত 12টা। চাঁদ আলো দিয়েছে, বাতাস বইছে। আমি পেন ড্রাইভ এবং কাগজপত্র সাথে নিয়েছি। বাঁশ বাগানের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ একটা ছায়ামূর্তি দেখলাম। একজন লোক ধীরে ধীরে আমার দিকে আসছে। অমিতা, সে আস্তে করে ডাকল। অজয় কাকা, আমি জিজ্ঞাসা করলাম। লোকটি কাছে এলে দেখলাম সে একজন প্রৌঢ় মানুষ।
তার চোখে চশমা, মাথায় ক্ষীণ চুল। হ্যাঁ, আমি অজয়। আপনার বাবার বন্ধু। আপনার বাবা আমার কাছে তার তদন্ত সম্পর্কে বলেছিলেন। আমরা একসাথে এই অপরাধ চক্রের বিরুদ্ধে কাজ করছিলাম, তিনি বললেন। আমার বাবা-মা সত্যিই খুন হয়েছিলেন? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ। তাদের গাড়ির ব্রেক ফেল করানো হয়েছিল। এটা দুর্ঘটনা ছিল না, অজয় কাকা বললেন। কিন্তু কেন আমার ভাইকে বিশ্বাস করতে বারণ করেছিলেন বাবা? আমি আবার জিজ্ঞাসা করলাম। অজয় কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার ভাই রঞ্জ একবার এক অবাঞ্ছিত দলের সাথে জড়িয়ে পড়েছিল। সেই দলটি এই অপরাধ চক্রের সাথে যুক্ত। রঞ্জ তাদের সাথে ছিল, কিন্তু পরে সে বাইরে চলে যায়। কিন্তু আমরা জানতাম না সে সত্যিই তাদের ছেড়েছে নাকি এখনও তাদের সাথে আছে। আপনার বাবা তাকে সন্দেহ করতেন। আমি হতবাক হয়ে গেলাম। রঞ্জ? না, এটা হতে পারে না। সে খুব ভালো ছেলে। সে কখনো এমন করতে পারে না। আমি জানি এটা শোনা কঠিন, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আপনি পেনড্রাইভে কি প্রমাণ পেয়েছেন? অজয় কাকা জিজ্ঞাসা করলেন। আমি তাকে প্রমাণগুলো দেখাতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ একটা শব্দ শুনলাম। কেউ আমাদের দিকে আসছে। কে ওখানে? অজয় কাকা চিৎকার করে উঠলেন। আমরা দেখলাম রঞ্জ আমাদের দিকে আসছে। তার হাতে টর্চ। অমিতা, তুমি এখানে কি করছ? এই লোকটিকে? রঞ্জ জিজ্ঞাসা করল। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আছি? অজয় কাকা জিজ্ঞাসা করল। আমি অমিতাকে লুকিয়ে বাগানে আসতে দেখলাম। আমি চিন্তিত হয়ে পড়লাম। তাই অনুসরণ করলাম। রঞ্জ বলল। রঞ্জ, এই লোকটি অজয় কাকা, বাবার বন্ধু। বাবা-মা খুন হয়েছিলেন, দুর্ঘটনায় মারা যাননি। আমি বললাম। রঞ্জ চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ সংকুচিত হল। তুমি কি বলছ অমিতা? তুমি কি পাগল হয়ে গেছ? বাবা-মা দুর্ঘটনায় মারা গেছেন। এই লোকটি তোমাকে বিভ্রান্ত করছে। না রঞ্জ, বাবা আমার জন্য প্রমাণ রেখে গেছেন। আমি জানি বাবা-মা খুন হয়েছিলেন। আমি জোর দিয়ে বললাম। অমিতা, এই লোকটিকে তা আমরা জানি না। এ হতে পারে একজন ঠগ, যে তোমার থেকে সম্পত্তি হাতাতে চায়। তুমি কি পাগল হয়ে গেছ? রঞ্জ ক্রোধে বলল। রঞ্জ, আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবা আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বাস করা যায় কিনা সেটা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না। অজয় কাকা বললেন। রঞ্জ হাসল। অমিতা, তুমি কি মনে করো আমি হত্যাকারীদের সাথে থাকতে পারি? আমি তোমার ভাই। আমরা একসাথে বড় হয়েছি। আমিও তা বিশ্বাস করতে চাই না রঞ্জ। কিন্তু বাবা-মার মৃত্যুর পর কিছু সন্দেহজনক ঘটনা ঘটেছে। এখন অজয় কাকা আমাকে বলছেন, তুমি একবার একটি অবাঞ্ছিত দলের সাথে ছিলে। আমি বললাম। রঞ্জয়ের মুখ থমথমে হয়ে গেল। হ্যাঁ, আমি একবার ভুল দলের সাথে ছিলাম। কিন্তু আমি তাদের ছেড়ে দিয়েছি। এই মানুষটি মিথ্যা বলছে। এ সম্ভবত আমাদের সম্পত্তি হাতাতে চায়। আমি মিথ্যা বলছি না। আমি তোমার বাবার বন্ধু, আমি প্রমাণ দেখাতে পারি। অজয় কাকা বললেন। এমন সময় আমরা আরও কিছু শব্দ শুনলাম। আমাদের তিনজনের দিকে আরও কয়েকজন লোক আসছে। ওরা কারা? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। অমিতা, আমার সাথে এসো। এরা বিপজ্জনক লোক। অজয় কাকা আমার হাত ধরে টানতে লাগলেন। না অমিতা, ও যে কে তা আমরা জানি না। আমার সাথে এসো। রঞ্জয়ও আমার হাত ধরল। আমি দুজনের মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। কাকে বিশ্বাস করব? বাবা বলেছেন রঞ্জয়কে বিশ্বাস করতে না, কিন্তু সে আমার ভাই। নাকি অজয় কাকাকে বিশ্বাস করব, যাকে আমি একটু আগে দেখলাম? আমি সিদ্ধান্ত নিলাম, এখন দুজনকেই বিশ্বাস করব না। আমি দুজনের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলাম। বাঁশ বাগানের ভেতর দিয়ে দৌড়াচ্ছি, পিছনে লোকজনের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাঁশ বাগান পেরিয়ে আরও গভীর বনের ভেতরে ঢুকে পড়লাম। আমি একটা গাছের পেছনে লুকালাম। দূরে লোকজনের টর্চের আলো দেখা যাচ্ছে। তারা আমাকে খুঁজছে। আমি শুনতে পাচ্ছি রঞ্জ আমাকে ডাকছে, অমিতা। অমিতা, তুমি কোথায়? আমি তোমার ভাই। আমাকে বিশ্বাস করো। অজয় কাকাও ডাকছেন, অমিতা। আপনি বিপদে পড়বেন। আমার কাছে এসে লুকান। আমি পেনড্রাইভটি আমার পকেটে লুকিয়ে রাখলাম। এই অন্ধকারে, এই বনে আমি কোথায় যাব? বাড়িতে যাওয়া নিরাপদ হবে? আমি কি অজয় কাকার সাথে যাব? নাকি ভাইকে বিশ্বাস করব? আমি গভীর চিন্তায় পড়লাম।
হঠাৎ মনে পড়ল আমার একজন বান্ধবী রিনা এই গ্রামেরই বাসিন্দা। তার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে। আমি তার বাড়িতে গেলে সে আমাকে আশ্রয় দেবে। আমি ধীরে ধীরে বন থেকে বেরিয়ে রিনার বাড়ির দিকে যেতে লাগলাম। পিছনের শব্দ শুনে বারবার ঘুরে দেখছি কেউ আমাকে অনুসরণ করছে কিনা। আমার হৃদস্পন্দন তীব্র, আমি ভয়ে কাঁপছি। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর আমি রিনার বাড়ি পৌঁছালাম। রাত তখন প্রায় 2টো। আমি দরজায় নক করলাম। কেউ সাড়া দিল না। আবার নক করলাম। এবার একটি আলো জ্বলে উঠল। কে? রিনার গলা শোনা গেল। রিনা, আমি অমিতা খো, আমি বললাম। দরজা খুলে গেল। রিনা অবাক হয়ে আমাকে দেখছে। অমিতা? এত রাতে? কি হয়েছে? আমি বিপদে আছি রিনা। আমি কি ভেতরে আসতে পারি? আমি কাঁপা গলায় বললাম। অবশ্যই, এসো। কি হয়েছে বলো? রিনা আমাকে ঘরে নিয়ে গেল। আমি তাকে সব কথা খুলে বললাম। বাবা-মার মৃত্যু, গোপন প্রমাণ, অজয় কাকা, রঞ্জয়ের বিষয়ে সন্দেহ, সব কিছু। রিনা আমার কথা মন দিয়ে শুনল। এটা খুবই বিপজ্জনক ব্যাপার অমিতা। তুমি পুলিশে যেতে পারো গো। না রিনা। অজয় কাকা বলেছেন পুলিশ চিফও এই অপরাধ চক্রের সাথে জড়িত। পুলিশে গেলে আমি আরও বিপদে পড়ব। আমি যারা বাবা-মাকে খুন করেছে তাদের খুঁজতে চাই। আমি ন্যায়বিচার চাই গো, আমি জোর দিয়ে বললাম। কিন্তু একা তুমি কি করবে? এটা খুব বিপজ্জনক। রিনা চিন্তিত হয়ে বলল। আমি একা নই। অজয় কাকা আছেন। তিনি আমাকে সাহায্য করবেন। আমি শুধু রঞ্জয়কে নিয়ে দ্বিধায় আছি। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না যে সে দুর্বৃত্তদের সাথে থাকতে পারে। আমি বললাম। রিনা চিন্তা করে বলল, তুমি আগে ঘুমাও। কাল সকালে আমরা এ বিষয়ে আরও ভাবব। রাতের অন্ধকারে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আগে। আমি রিনার কথায় সায় দিলাম। সে আমাকে একটা বিছানা দিল। আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। শেষ পর্যন্ত ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি রিনার ল্যাপটপে পেনড্রাইভ লাগিয়ে সমস্ত ফাইল খুঁজে দেখলাম। সেখানে অনেক ছবি, ভিডিও, অডিও রেকর্ডিং ছিল। আমাদের শহরের মেয়র, পুলিশ চিফ এবং আরও অনেক প্রভাবশালী ব্যক্তি মিলে একটি অবৈধ ব্যবসা চালাচ্ছে। তারা অস্ত্র পাচার, মাদক ব্যবসা এবং আরও অনেক অবৈধ কাজ করছে। আমি এক ফাইলে রঞ্জয়ের ছবিও দেখতে পেলাম। সে একবার এই দলের সাথে ছিল। আমি হতবাক হয়ে গেলাম। ভাই সত্যি এই অপরাধীদের সাথে ছিল? আমি পেনড্রাইভে আরও খুঁজতে লাগলাম। তখন দেখলাম আরও কিছু ফাইল আছে যেখানে বাবা লিখেছেন রঞ্জয় সেই দল ছেড়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছে। বাবা লিখেছেন রঞ্জয়কে বিশ্বাস করতে পারি কিনা সেটা তিনি নিশ্চিত নন, কারণ রঞ্জয় এখনও অপরাধীদের সাথে যোগাযোগ রাখে। তিনি লিখেছেন রঞ্জয় হয়তো তাদের নাম ফাঁস করার জন্য ভয় পাচ্ছে, কারণ তারা খুব প্রভাবশালী। আমি আরও নিচে পড়ে দেখলাম বাবা লিখেছেন, আমি যখন এই চিঠি লিখছি তখন রঞ্জয় থাকা না থাকা নিয়ে আমি নিশ্চিত নই। তাই আমি অমিতাকে সতর্ক করেছি। কিন্তু আমি আশা করি একদিন আমার ছেলে সাহসী হবে এবং সত্যের পক্ষে দাঁড়াবে গু। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে রঞ্জয় ভালো পথেই ফিরতে চেয়েছিল, কিন্তু বিপদের ভয়ে সাহস পায়নি? আমি এখন বুঝতে পারলাম কেন রঞ্জয় আমাকে অজয় কাকার কাছ থেকে দূরে রাখতে চেয়েছিল। সে হয়তো ভয় পেয়েছিল। আমি রিনাকে সব দেখালাম। সে বিস্মিত হয়ে বলল, অমিতা, এটা সত্যিই একটা বড় ষড়যন্ত্র। আমাদের অবশ্যই কিছু করতে হবে। কিন্তু পুলিশে যাওয়া যাবে না, কারণ পুলিশ চিফও এর সাথে জড়িত। আমরা কাকে খবর দেব? আমি ভাবতে লাগলাম। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন? তারা স্থানীয় পুলিশের মধ্যবে গু। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। কিন্তু তাদের কাছে কিভাবে যাবে? আর যদি এই ষড়যন্ত্রকারীরা তোমাকে ধরে ফেলে? রিনা চিন্তিত হয়ে বলল। আমাকে খুঁজে বের করতে হবে অজয় কাকা এখন কোথায় আছেন। আমি তাকে বিশ্বাস করি। তিনি আমাকে সাহায্য করবেন, আমি বললাম। কিন্তু কিভাবে খুঁজবে? তোমার ফোনে কল করলে ষড়যন্ত্রকারীরা তোমাকে খুঁজে বের করতে পারে, রিনা বলল। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু আমাকে ঝুঁকি নিতে হবে। আমি তাকে কল করব, খুব সংক্ষিপ্ত। আমাদের দেখা করার জায়গা ঠিক করব। তারপর আমি ফোন বন্ধ করে দেব, আমি বললাম। আমি অজয় কাকাকে ফোন করলাম। তিনি ধরলেন। অমিতা, তুমি কোথায়? আমি খুব চিন্তিত ছিলাম। অজয় কাকা, আমি ভালো আছি।
আমি আপনাকে বিশ্বাস করি। আমি পেন ড্রাইভের সব প্রমাণ দেখেছি। আমরা কিভাবে এই তথ্য সিবিআইয়ের কাছে পৌঁছাতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কোথায়? তিনি জিজ্ঞাসা করলেন। আমরা শহরের বাইরে একটা নিরাপদ জায়গায় দেখা করব। গঙ্গার ঘাটে দুপুর 2টা। আমি সংক্ষেপে বললাম, তারপর ফোন কেটে দিলাম। রিনা আমাকে সাবধান থাকতে বলল। সে আমাকে তার ভাইয়ের মোটরসাইকেল দিল, যাতে আমি দ্রুত ঘাটে পৌঁছাতে পারি। আমি রিনাকে ধন্যবাদ জানিয়ে মোটরসাইকেল নিয়ে বের হলাম। আমি গ্রামের পথ দিয়ে ছোট ছোট রাস্তা দিয়ে এগিয়ে চললাম, যাতে কেউ আমাকে সহজে দেখতে না পায়।